হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই গণিতের বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম অধ্যায় যখন পড়াশোনা করেছি তখন আমরা বিভিন্ন সূত্রকে মুখস্থ করেছি। বীজগাণিতিক সূত্র হোক বা আমরা পাটিগণিতের সূত্র হোক বা আমরা পরিমিতির সূত্র, বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলো সূত্রগুলিকে মুখস্থ করেছি এবং সেগুলি মুখস্থ করার সাথে সাথে আমরা গণিতের যে সকল আমাদের প্রবলেম থাকে সেগুলি আমরা সমাধান করেছি। আমাদের খুব ভালো লাগছে যখন আমরা কোনো ফর্মুলাকে ইউজ করে যখন সমাধান করে অঙ্কগুলি সঠিক হতে লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু একটা সময় এসে, একটা সময় গিয়ে, একটা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় আমাদের কনফিউশন সৃষ্টি করে এই ফর্মুলাগুলি। তখন আমরা মনে করি কেন এই ফর্মুলাগুলো আমরা ঠিক করেছি, আমরা বিভিন্ন জায়গায় একদম সঠিক ফর্মুলাকে ইউজ করেছি, তা সত্ত্বেও এরকম কেন হলো যে আমার এই ফর্মুলা কার্যকরী হচ্ছে না। তো সেখানে আসে যে গণিতে যে সূত্রগুলো আমরা ইউজ করি তার পাশে যে নোটেশন বা তার পাশে যে শর্তগুলি দেওয়া থাকে সেই শর্তগুলি আমরা ঠিক মতো মনে রাখি না বা বুঝি না, বা আমরা তাকে ইগনোর করি। আমরা সেই জিনিসগুলোকে আমরা কোনো রকমভাবে মুখস্থ করিনি বা বোঝবার চেষ্টাও করিনি। আমরা ফর্মুলাগুলোকে মুখস্থ করেছি, তার সাথে সাথে তার নোটেশনগুলো অ্যাকচুয়ালি কী ইঙ্গিত দিচ্ছে সেই বিষয়ে আমরা কোনো রকমভাবে অবগতই নই। আর সেই কারণে বিভিন্ন গণিতের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমভাবে কনফিউশন ক্রিয়েট করে। আর তখন আমাদের মনে হয় গণিত তো খুব কঠিন সাবজেক্ট, দেখো আমরা ফর্মুলা ঠিক করেছি, তার সত্ত্বেও আমাদের এরকম সিচুয়েশান চলে এলো। তো আমাদেরকে যে কোনো সূত্র বা যে কোনো ফর্মুলা যখন আমাকে দেয় তার পাশের শর্তটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা সেই সূত্রটি। যেমন ধরো আমরা খুব সিম্পল ক্লাস 9 এবং 11-এ সূচকের একটি চ্যাপ্টার পড়েছি। তো সূচকের চ্যাপ্টারটি খুবই ইজি চ্যাপ্টার, আমরা প্রত্যেকে অ্যাটেন্ড করার চেষ্টা করি সেই চ্যাপ্টারগুলির কোশ্চেনগুলি। কিন্তু যদি তোমাকে আমি একটি কোশ্চেন বলি, আমাদের সূচকের একটি সূত্রে আমাদেরকে এরকম বলা আছে যে a⁴m = a⁴n। ঠিক এরকম একটি জায়গা লেখা আছে যে a⁴m = a⁴n। ঠিক এরকম হলে আমরা লিখতেই পারি m = n। ঠিক এরকম কিছু একটি জায়গা দেওয়া আছে। আমরা ঠিক এতটুকুই পড়ি এবং যখন আমাকে a⁴ 1⁴ এবং 1⁴2 যখন আমাকে এরকম বলে, যদি তাই এই সূত্রটি যদি সত্য হয় তাহলে 1⁴ মানেও হচ্ছে 1 আর 1² মানেও হচ্ছে 1, তাহলে কি 0 = 2 আমি লিখতে পারি? বা 1³ মানেও তো 1, 1⁴ মানেও তো 1, তাহলে কি 0 = 2, 0 = 3, 0 = 4? ঠিক এরকম একটা সিচুয়েশান তৈরি হচ্ছে না, আমাদের কনফিউজ করে। আমরা তো এইরকম পরিস্থিতিতে আসলে আমরা কি উত্তর দেব ঠিক বুঝে উঠতে পারি না, আমরা সামনের জনকে বোঝাবো কি করে বুঝে উঠতে পারি না। তো এখানে বলি যে এই সূত্রটি যেখানে দেওয়া আছে তার পাশে একটি নোটেশন বা শর্ত দেওয়া আছে, সেটি হচ্ছে এই বেস যদি বেস সেম হয় তবে তার উপরে যে পাওয়ার দুটি তখনই সেম হবে যখন a ≠ 0, 1 আর -1 হবে। তখনই এই জিনিসটি প্রযোজ্য হবে। যখন এর মান 0, 1 আর -1 হবে না, যদি যদি 0 হয়ে যায়, যদি 1 হয়ে যায় এবং -1 হয়ে যায়, তাহলে ঠিক এই বিষয়টি হবে না। বাকি সকল ক্ষেত্রে এই বিষয়টি হতে পারে। এবার তোমার কোশ্চেন আছে কেন 1-এর ক্ষেত্রে তো বুঝলাম 1⁴ মানে হচ্ছে 1, 1² মানে হচ্ছে 1, 1⁴ তো ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এরকম একটি কনফিউশন আসছে, সেই কারণে 1 নয়। 0 কেন নয়? কারণ দেখো 0² মানেও 0, 0³ মানেও 0, 0⁴ মানেও 0, অর্থাৎ আমি এটি যদি না বলে দেওয়া থাকতো তাহলে আমরা লিখতেই পারতাম 2 = 3 = 4। এরকম কনফিউশন আসতো। এবং কোশ্চেন -1কে কেন নিল? কারণ -1-এর ক্ষেত্রে দেখো -1² -1⁴ -1⁶, মানে যেখানে -1-এর মাথায় পাওয়ারে যেখানে জোড় সংখ্যা থাকে সেখানে এই মান কিন্তু আমাকে 1 দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে তাহলে 2 = 4 = 6, মানে এই বিশ্বের সকল রিয়েল নাম্বার যেটি জোড় সংখ্যা সেগুলি তো সমান হয়ে যাচ্ছে। এটি যদি এর বেস যদি -1 হয়ে যেত, একই রকমভাবে যদি এটির বেস যদি -1 এবং যদি এর পাওয়ার
যদি ঋণাত্মক মানে অখণ্ড সংখ্যা বা অড সংখ্যা হতো, বিজোড় সংখ্যা হতো, তাহলে কি হতো -1 কিউব, -1⁵, -1⁵, এগুলো প্রত্যেকটি মানই -1কে রিপ্রেজেন্ট করতো। অর্থাৎ আমরা এই মহাবিশ্বের সকল বিজোড় সংখ্যাকে সমান প্রমাণ করে দিতে পারতাম যদি এই কথাটি আমার মেনশন করা না থাকতো, বা এই মহাবিশ্বের সকল সংখ্যাই ইকুয়াল হয়ে যেত যদি এই 0 বা 1-এর কথা নট ইকুয়াল টু মানে বেস 1 নট বেস 0, 1 আর -1 হবে না যদি এই শর্তটি ইন্ডিকেট না করা থাকতো। এবার তোমার মাথায় আসবে তাহলে ঠিক আছে, এটা তো আমরা অবজারভেশনের মাধ্যমে বুঝলাম, ওকে ঠিক আছে, অবজারভেশনের মাধ্যমে এটুকু তো বুঝে গেছি, ঠিক আছে, যে a⁴m = a⁴ যদি সূচকীয় ফর্মে থাকে এবং a যদি 0, 1, -1 না হয় তবে m n এই শর্তটি প্রযোজ্য হবে বা এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। কিন্তু কোনো রকম গাণিতিক প্রমাণ বা গাণিতিকভাবেও কি এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি? তো এবার একটু সেই বিষয়টিও একটু বোঝাবার চেষ্টা করি বা আমরা দেখার চেষ্টা করি। ধরো আমাকে বলে দেওয়া আছে a⁴m = a⁴n, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি নেক্সট লাইনে কি করলাম, এই a⁴n কে আমরা এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা উভয় পক্ষে a⁴n কে দিয়ে আমরা যদি ভাগ করে দিলাম, তাহলে এদিকে কি পেলাম, a⁴n কেটে গেল, অর্থাৎ এদিকে আমরা 1 পেলাম, আর এদিকে কি পেলাম a⁴m/a⁴n। আমরা সূচকীয় নিয়ম অনুসারে জানি যদি বেস সেম থাকে এবং তাদের যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা খুব ইজিলি a⁴m-1 আকারে আমরা লিখতে পারি। সূচকের নিয়মই বলেছি, সূচকের নিয়ম আমরা পড়েছি। এবার তাহলে কি দাঁড়ালো যে a⁴m-1 = 1, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা উভয় পক্ষে লগ যদি নিই, উভয় পক্ষে যার বেস 10 তাকে আমরা যদি লগ নিই, উভয় পক্ষে যদি আমরা লগ নিই তাহলে এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে log 10 বেস n a⁴m-n = log of 1, যার বেস আমরা 10 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইবার আমরা কি আসছে, আমরা এবার লগের যে প্রপার্টিসের সিম্পল ইউজ করে আমরা জানি যে লগ a⁴m-n একে আমরা m-n log of a লিখতে পারি, আর এদিকে log of 1 আমরা জানি log of 1 = সবসময় 0কে রিপ্রেজেন্ট করে। ঠিক এরকম একটা সিচুয়েশন এলো, আমরা এখান থেকে আমরা এটা বলতে পারি বা এটা আমরা দেখাতে পারি যে m-n = 0 হতে পারে, অথবা log of a যার বেস 10 = 0 হতে পারে। এই দুটি শর্ত হতে পারে। এর ক্ষেত্রে আমরা পেলাম m = n, আর এর ক্ষেত্রে আমরা ভালো করে জানি log 0 log of a0, তো log 0 কখন হওয়া সম্ভব, যখন log 10 বেসে 1। আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকে দেখলাম log 1 এর মানই কেবল আমাকে 0 দিয়ে থাকে। আমরা ভালো করে লগের প্রপার্টি পড়ার সময় দেখেছি log 1 সবসময় 0 দিয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a = 1, এখান থেকে আমরা লিখতেই পারি যে a = 1, মানে এই a আমাকে 1কে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এখানে m = n কে রিপ্রেজেন্ট করছে। এবার আমরা ঠিক পার্টিকুলারলি 1-এর কেসে লক্ষ্য করছি যে যদি আমার log a যদি আমার 1 হয়ে যায় তাহলে এটা আমাদের দরকার নেই, এইটা m = n হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি লক্ষ্য করে দেখো, ধরো আমি এরকম বলছি, লক্ষ্য করো 5m = 5n। এবার এক্ষেত্রে আমরা জানি যে 5m এর সঙ্গে যদি 5n যদি সমান হয় তাহলে অবভিয়াসলি 5 = n হবে, মানে m = n হবে। কিন্তু যদি আমরা একই প্রপার্টিস, একই যদি পদ্ধতিগুলো ইউজ করি তাহলে একটি জায়গায় গিয়ে দাঁড়াবে কীরকম, যে লাস্টের এই স্টেপটি আমরা পাবো m-n log of 5 = 0। log of 5 কখনোই 0 নয়, সেক্ষেত্রে আমাকে এই m-n এটি 0 হতেই হবে। যেহেতু log of 5 কখনোই 0 হওয়া সম্ভব নয়, কারণ আমরা জানি log of 1ই কেবল 0 হতে পারে, আর কোনো লগের কোনো মান, কোনো এখানে বেসে অন্য কোনো কিছু থাকলে সেটি 0 হওয়া সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে m-n এটি 0 হওয়ার জন্যই এই
পুরো অংশটি মানে সিদ্ধ হবে। তাহলে সেক্ষেত্রে যেখানে যেখানে বেস 5, 6, 7, 8, 9, 10 যে কোনো সংখ্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা m = n হবেই হবে। কিন্তু যে ক্ষেত্রে এখানে 1 এসে যাবে, যে ক্ষেত্রে আমার বেস 1 চলে আসবে, সেখানে এটির কোনো রকমের প্রয়োজন নেই বা কোনো রকম হওয়ার কোনো জায়গা নেই। আবার লক্ষ্য করে দেখো, এই সিচুয়েশনে একই রকমভাবে আমরা লগ জিরোর ক্ষেত্রে আমরা জানি লগ জিরোর কোনো মান অস্তিত্ব নেই এবং লগ -1-এরও কোনো অস্তিত্ব নেই। তো সেই হিসাবে আমরা বলতে পারি যখন এইরকম কোনো একটি সিচুয়েশন আসবে, এরকম কোনো সিচুয়েশন আমাদের সামনে আসবে বা কোশ্চেন আসবে, আমরা ইজিলি শুধুমাত্র এই শর্তের উল্লেখ করে বলতে পারি যে এরকম ক্ষেত্রে এটি তখনই হবে m = n যখন a ≠ 0, 1 এবং -1 হবে। তো আমার মনে হয় এরকম প্রচুর শর্ত আমরা না জেনে না বুঝে আমরা কিন্তু সূত্রগুলো মুখস্থ করি, সূত্রগুলোকে একটু বাইরে অ্যাভয়েড করে থাকি। তো আমার মনে হয় সত্যগুলো যদি জানার সঙ্গে সত্যগুলি কেন, কিসের জন্য সত্যগুলি দেওয়া হয়, সেই বিষয়ে যদি একটু আমাদের কনফিউশন ক্লিয়ার থাকে বা কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এরকম কোনো প্রবলেমের মুখে পড়লে আমরা খুব সুন্দরভাবে কোনো রকম কোনো রকম প্রবলেম বা কোনো রকম কনফিউশন ছাড়াই আমরা তার অ্যান্সার দিতে পারবো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, কোনো ত্রুটি থাকলে বা বোঝানোর কোনো ভুল থাকলে কমেন্টস বক্সে লেখো। তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব, তোমাদের কমেন্টস পেলে আমি নিজেকে আমার খুব ভালো লাগবে, আমি নিজে ভিডিও বানাতে আরও মোটিভেটেড হতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।